এজন্যই বহুজাতিক একটি দেশের এলিট শ্রেণীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা অপরিহার্য হয়ে দাঁড়ায় শ্রেণীর স্বার্থ এবং জাতীয় স্বার্থ দুটোই বজিয়ে রাখার জন্য। কোনো এক বিশেষ পর্যায়ে তারা অবশ্যই নিজ নিজ জাতি স্বার্থে একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হতে পারেন, কিন্তু কোনো ক্রমে তাদের একে অপরের সহ্যশক্তি ও বোঝাপড়ার ক্ষমতার প্রতি সন্দেহ পোষণ করা উচিত নয়। তেমনটি হলে বিচ্ছিন্নবাদের বিপদসংকুল একতরফা রাস্তা অবশ্যই খুলে যাবে। তথাকথিত ইসলাম ও ইসলামিক রাষ্ট্রের ধ্বজাধারী পাঞ্জাবি মোহাজের নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকার শুরু থেকে বাঙালিদের নিঃস্ব, হীনমনা এবং পশ্চাদমুখী জনগোষ্ঠী হিসেবে গণ্য করে আসছিলেন। তারা মনে করতেন বাঙালি জনগোষ্ঠী পশ্চিম পাকিস্তানের উপর একটি বোঝাস্বরূপ। তারা বিশ্বাস করতেন পাকিস্তানি জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক উন্নতির সাথে বাঙালির জাতিগত চেতনা এবং তাদের হিন্দুয়ানি মনোভাব সঙ্গতিপূর্ণ নয়। যাই হোক না কেন, এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে আইয়ুব খানের প্রণীত অর্থনীতির ফলে পূর্ব পাকিস্তানে শিল্প উদ্যোগের সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পায়। কিন্তু ওই সমস্ত উদীয়মান শিল্প উদ্যোগীরা সরকারি মদদ এবং পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা পশ্চিম পাকিস্তানি শিল্পপতিদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিবিদ দ্বারা আঞ্চলিক স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম করেছিলেন তাদের সাথে হাত মিলান। সমস্ত বাঙালি শিল্পপতিরা ইম্পোর্ট লাইসেন্স এবং বৈদেশিক মুদ্রার কোটা বাড়াবার জন্য ওই আন্দোলনকে কেন্দ্রের উপর চাপ প্রয়োগকারী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকেন। শেষ পর্যায়ে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি বাঙালি জাতির বিভিন্ন শ্রেণীকে একক একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়। পশ্চিম পাকিস্তানি এলিট শাসক শ্রেণী অসঙ্গতভাবে তাদের বাঙালি দোসরদের হীনমন্য, পশ্চাদমুখী এবং হিন্দু মনোভাবাপন্ন বলে চিহ্নিত করেন। এই ধরনের মনোভাব বিচ্ছিন্নবাদী চেতনার উন্মেষ ঘটাতে বিশেষভাবে সাহায্য করে। তদুপরি শেখ মুজিবের বিচার দেশের নাজুক ঐক্যের উপর হানে চরম আঘাত। এখানে আবারও উল্লেখ করতে হয়, মুজিবের ৬ দফায় কোনো নতুন কিছু ছিল না। অতীতে বহুবার এ ধরনের দাবিসমূহ বাঙালি সাংসদগণ কেন্দ্রীয় সংসদে উত্থাপন করেছিলেন। আগরতলা ষড়যন্ত্রের ঘোষণার সময়টি ছিল অতীব গুরুত্বপূর্ণ। এই ঘোষণাটি করা হয় এমন এক সময় যখন সারা দেশ জুড়ে এক জটিল রাজনৈতিক সমস্যা বিরাজমান। দেশজুড়ে জনগণ তখন আইয়ুব শাহীর নিষ্পেষণ এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। আইয়ুব শাহী আঞ্চলিক বৈষম্য দূরীকরণের কোনো প্রচেষ্টাই করেননি, বরং পাঞ্জাবি মোহাজের এলিট শ্রেণীর কায়েমি স্বার্থকে লালন করে তাদের আধিপত্যকে আরও সুসংহত করে তোলে। সামরিক শাসনকালে কেন্দ্রীয় প্রশাসনে বাঙালিদের প্রতিনিধিত্ব এরকম ছিল না বললেই চলে। ৬০-এর দশকে যখন বাঙালিদের ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে পড়ছিল, ঠিক তখনই পাকিস্তানের কেন্দ্রীয় শাসক গোষ্ঠী কর্তৃক বাঙালি রাজনৈতিক নেতৃবৃন্দকে বিশ্বাসঘাতক এবং শত্রুশক্তি ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করার ফলে অবস্থার আরও অবনতি ঘটে। বাংলাভাষী জনগণ যারা দ্ব্যর্থহীনভাবে ১৯৪৭ সালে পাকিস্তানের পক্ষে ছিলেন, তারা পশ্চিমা শাসক গোষ্ঠীর কাছ থেকে এ ধরনের ব্যবহার কখনোই প্রত্যাশা করেনি। পাকিস্তানের সৃষ্টিতে বাঙালি জনগোষ্ঠী সবিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সত্যটি অতি সহজে ভুলে গিয়েছিলেন পশ্চিমা শাসকগণ। যদিও বাহ্যিকভাবে মুজিবের দাবিগুলো ছিল চরম প্রকৃতির, পাকিস্তান তখনও ছিল অতি প্রিয় প্রতিটি বাঙালির কাছে। বাঙালি জনগণ শুধু চেয়েছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মত প্রকাশের ন্যায্য অধিকার। তারা চেয়েছিল সাম্য ও সংহতির উপর একটি রাজনৈতিক কাঠামো। তারা চাইছিল স্বৈরাচারী একনায়কতন্ত্রের পরিবর্তে একটি গণতান্ত্রিক সরকার। স্বৈরাচারী একনায়কত্ব তাদের অতীতের হিন্দু আধিপত্য ও অত্যাচার এবং ঔপনিবেশিক শোষণকে জোরালোভাবে মনে করিয়ে দিয়েছিল। এ থেকে এটাই পরিষ্কারভাবে বলা চলে, বাঙালিরা সুচিন্তিত কতগুলো লক্ষ্যের বাস্তবায়নের জন্যই মূলত সংগ্রাম করেছিল, কোনো স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নয়। এটা জোর দিয়েই বলা চলে যে আইয়ুব শাহীর পতনকালে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হয়ে পড়াটা মোটেই অবধারিত পরিণতি ছিল না।
জাতীয় রাজনীতি এবং অর্থনীতিতে বাঙালিদের অংশীদারিত্বের অধিকার থেকে বঞ্চিত রেখে ক্ষমতাধর শাসক চক্র বাঙালি এলিট শ্রেণীকে জনগণের আন্দোলনের প্রতি ঠেলে দিয়েছিল এবং তাদের নৃতাত্ত্বিক, সাংস্কৃতিক এবং ভাষাগত বৈষম্যকে পুনরুজ্জীবিত করার আন্দোলনে নেতৃত্ব দিতে বাধ্য করেছিল জাতীয় ঐক্যের বিরুদ্ধে। এ থেকে পরিশেষে এটাই বলা চলে যে অসম উন্নয়নই বাধ্য করেছিল বাঙালি এলিট শ্রেণীকে কেন্দ্রের বিরুদ্ধে জনগণের সাথে ঐক্যবদ্ধ হতে এবং জাতীয়তাবাদী চেতনার পরিবর্তে বাঙালিত্বকে উস্কে দিতে। বাঙালিত্বের চেতনায় তখন আঠার মতো বাঙালি এলিট শ্রেণীকে জনগণের সাথে এক অটুট বন্ধনে বেঁধেছিল। অসম উন্নয়ন, শোষণ, বঞ্চনা এবং নৃতাত্ত্বিক চেতনা ওই ধরনের লোভী যোগ যা একে অপরকে শুষে বেঁচে থাকে সেই সময় অবধি যখন সশস্ত্র সংঘাত অথবা গণ অভ্যুত্থানের বিকল্প কোনো পথই খোলা থাকে না। দুঃখজনক হলেও সত্য, পাকিস্তানও ঠিক সেই সন্ধিক্ষণে পৌঁছে অপরিহার্য এক মহা বিপর্যয়ের অপেক্ষা করছিল 60-এর দশকের শেষে। অন্তিম অবস্থায় সামরিক জান্তা রাজনৈতিক সমস্যার সমাধান বন্দুকের জোরে করার সিদ্ধান্ত নেয়। শুরু হয় 25-26 মার্চ 1971-এর আর্মি ক্র্যাকডাউন। পাকিস্তান সেনাবাহিনী বাঙালিদের আন্দোলন নস্যাৎ করার জন্য বর্বরোচিত সশস্ত্র অভিযান শুরু করে সমস্ত বাঙালি জাতির বিরুদ্ধে। এভাবেই অনিবার্য হয়ে ওঠে দেশ বিভক্তি। পাকিস্তান 1947 থেকে 1971। 1971-এর মুক্তি সংগ্রাম পর্যন্ত ঘটনা প্রবাহ। পাকিস্তানের গঠন প্রকৃতি ছিল কিছুটা অস্বাভাবিক। ভৌগোলিকভাবে এই দেশের দুই অংশের মধ্যে 1000 মাইলের ব্যবধান সৃষ্টি করে রেখেছিল ভারত। নৃতাত্ত্বিক, সাংস্কৃতিক, ভাষা ও আর্থসামাজিক দিক দিয়েও এই দুই অংশের মাঝে ছিল বড় ধরনের ব্যবধান। এই সমস্ত ব্যবধানগুলো ক্রমশ বেড়ে যায় ক্ষমতাসীন গোষ্ঠীদের ছলে বলে কৌশলে ক্ষমতা কুক্ষিগত করার নীতি গ্রহণের পরিপ্রেক্ষিতে। ক্ষমতাসীন গোষ্ঠী তাদের ভাষা এবং সংস্কৃতি অন্যায়ভাবে গায়ের জোরে অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, যাতে করে রাজনৈতিকভাবে পুরো দেশের উপর তাদের প্রাধান্য বুঝিয়ে রাখা সম্ভব হয় এবং অর্থনৈতিকভাবে শোষণ কায়েম রাখা যায়। পাকিস্তান সৃষ্টির জন্মলগ্নেই সংঘাতের সূত্রপাত ঘটে যখন 1948 সালে জনাব মোহাম্মদ আলী জিন্নাহ গভর্নর জেনারেল হিসেবে ঢাকায় এক জনসভায় ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানানো হয় বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর পক্ষ থেকে, যা পরবর্তীকালে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটাতে সাহায্য করে। এরপর 1952 সালে ভাষা আন্দোলনের সময় রক্তের বিনিময়ে পূর্ব বাংলার জনগণ তাদের মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার দৃঢ়তা ব্যক্ত করেন, যার ফলে পাকিস্তানের শাসক গোষ্ঠী বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হয়। 1954 সালে পূর্ব পাকিস্তানে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ ইউনাইটেড ফ্রন্ট নির্বাচনে জয়ী হয়ে প্রাদেশিক সরকার গঠন করে। কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীনরা এদের হাতে ক্ষমতা দিতে নারাজ হয়ে নানা ধরনের কৌশল অবলম্বন করে তাদেরকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চালায়। ফলে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়। একের পর এক সরকারের পতন ঘটানোর তামাশা শুরু করা হয় অতি চতুরতার সাথে, যার অজুহাতে পরে 1958 সালে জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখল করে দেশের সামরিক শাসন জারি করেন। 60-এর দশকের ঘটনাবলী পূর্ব পাকিস্তানের জনগণের মনে এই বিশ্বাস জন্মাতে সক্ষম হয় যে পূর্ব স্বায়ত্তশাসন অর্জন করা ছাড়া আর অন্য কোনো উপায়ে তারা নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। সব ক্ষেত্রে পূর্ব পাকিস্তানবাসীদের উপর চলতে থাকে বৈষম্যমূলক আচরণ এবং পাকিস্তানের প্রতিষ্ঠিত কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীদের অবারিত শোষণের ফলে অর্থনৈতিকভাবে পশ্চিম পাকিস্তানের পশ্চাৎভূমি হিসেবে দেউলিয়া হয়ে পড়ে পূর্ব পাকিস্তান। 1961-62 সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজের মধ্যে প্রচণ্ড বিক্ষোভের সৃষ্টি হয়। 1966 সালে স্বায়ত্তশাসন এবং ন্যায্য অধিকার অর্জন করার জন্য শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগ তাদের 6 দফা প্রোগ্রাম পেশ করে। এতে জাতীয়তাবাদী চেতনায় এক নতুন মাত্রা যোগ হয়।
6 দফা ছিল পাকিস্তানের অবকাঠামোর মধ্যে শেখ মুজিবকে আগরতলা ষড়যন্ত্র মামলার সাথে জড়িত করো দেশদ্রোহিতার অভিযোগে কারাবন্দী করে। কিন্তু বাংলাদেশের সিংহপুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সারা দেশব্যাপী এক দুর্বার আন্দোলন গড়ে তোলেন, যার ফলে 1969 সালের ফেব্রুয়ারি মাসে আইয়ুব সরকার তাকে ও তার সহকর্মীদের বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হয়। মার্চ মাসে পাকিস্তানের পূর্ব ও পশ্চিম দুই অংশেই আইয়ুব বিরোধী আন্দোলনের চাপে জেনারেল আইয়ুব ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং তার স্থলাভিষিক্ত হন সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান। জেনারেল ইয়াহিয়া খান 1970 সালে পাকিস্তানে জাতীয় এবং প্রাদেশিক নির্বাচন করান। সেই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় এবং প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কেন্দ্র এবং প্রাদেশিক সরকার গঠনের দাবিদার হয়ে ওঠে। কিন্তু সামরিক জান্তা এবং পশ্চিম পাকিস্তানের ধূর্ত রাজনৈতিক নেতা জুলফিকার আলীর ভুট্টোর যোগসাজশে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর না করার ফন্দি ফিকির করতে থাকেন। তাদের এ ধরনের কূট কৌশলের জবাবে পূর্ব পাকিস্তানের জনগণ এক অসহযোগ আন্দোলন শুরু করে 1971-এর 3রা মার্চ থেকে। 2রা মার্চ পূর্ব বাংলার ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তার এই উদ্যোগের জন্য শেখ মুজিব জনাব রবকে তিরস্কার করেছিলেন। এর চাক্ষুষ সাক্ষী আজও অনেকে বেঁচে আছেন। 3রা মার্চ পল্টন ময়দানের বিশাল জনসভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শেখ মুজিবের উপস্থিতিতে। অপ্রত্যাশিত এই ঘটনার ফলে শেখ মুজিব ক্ষুব্ধ হন এবং সভা শেষে শোভাযাত্রার নেতৃত্ব দিতে অসম্মতি জ্ঞাপন করেন। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত হয়েছিল সভা শেষে গণমিছিলের নেতৃত্ব দেবেন শেখ মুজিব। 7ই মার্চ রেসকোর্সের বিশাল জনসমুদ্রে তার বহুল পরিচিত বক্তব্য রাখেন। বক্তৃতা প্রসঙ্গে তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কিন্তু বক্তৃতা শেষ করার সময় তিনি ঘোষণা দেন, জয় বাংলা, জয় পাঞ্জাব, জয় সিন্ধু, জয় বেলুচিস্তান, জয় সীমান্ত প্রদেশ এবং জয় পাকিস্তান। তার ওই বক্তৃতা পরদিন সবকটি দৈনিক পত্রিকাতেই ছাপানো হয়। অবশেষে ক্ষমতা হস্তান্তরের সব আলোচনায় যখন ব্যর্থ হয়ে গিয়েছিল, তখন সামরিক জান্তা অস্ত্রের মাধ্যমে রাজনৈতিক সংকটের মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়। তারা হায়ানার মতো ঝাঁপিয়ে পড়ে পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণের উপর 25-26 মার্চ 1971-এর কালো রাতে। চালানো হয় পাশবিক শ্বেত সন্ত্রাস।